আওয়াজ নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরেভ। আমাদের শরীরের সবচাইতে কর্মক্ষম একটি অঙ্গ হলো আমাদের হৃৎপিণ্ড, যা প্রত্যেকদিন প্রায় 1 লক্ষ বার ধুকপুক করে এবং নিয়মিত রক্ত সঞ্চালনের মাধ্যমে আমাদের দেহকে সচল রাখে। তবে কর্মব্যস্ত এই জীবনে আমাদের নানা অভ্যস্ততার মধ্যে আমরা নিজেদের অজান্তে আমাদের হৃৎপিণ্ডকে ক্ষতিগ্রস্ত করে চলেছি এবং সেক্ষেত্রে একটি শিশু, মাঝবয়সী কিংবা একজন বৃদ্ধ ব্যক্তির হৃৎপিণ্ডকে সুরক্ষিত রাখবার জন্য আমাদের কতটুকু সচেতন থাকা প্রয়োজন এবং সচেতনতার ক্ষেত্রে আপনার হৃদরোগ বিশেষজ্ঞের প্রতি আপনি কখন আস্থা রাখবেন। দর্শক, আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন এমন দুজন স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ যারা তাদের কর্মস্থলে স্বমহিমায় গৌরবোজ্জ্বল। দর্শক, আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার আব্দুল আল শাফি মজুমদার, যিনি প্রাক্তন পরিচালক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল, এবং আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার নুরুন নাহার ফাতেমা, যিনি সাবেক বিভাগীয় প্রধান, শিশু হৃদরোগ বিভাগ, সম্মিলিত সামরিক হাসপাতাল, সিএমএইচ, ঢাকা। দর্শক, হৃদরোগ সম্পর্কিত যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা আপনার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার। ম্যাম, দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আগামী 29 সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস এবং বিশ্বব্যাপী নানা আয়োজন এবং কর্মসূচির মাঝে আমরা প্রত্যেক বছর এই দিবসটিকে পালন করে থাকি। স্যার, শুরুতে আপনার কাছে জানবো কি কারণে এত আয়োজন, এত কর্মসূচি এবং কেন এত তাৎপর্য রয়েছে? হ্যাঁ, ধন্যবাদ। বিশ্ব হার্ট দিবসের এটা কিন্তু সুবর্ণ কি বলা যায়, সিলভার জুবিলি, 25 বছর। আমরা 2000 সালে বিশ্ব হার্ট দিবস ঘোষণা করা হয়েছিল আর আমরা 25 সালে 25তম দিবস পালন করতে যাচ্ছি। এই দিবসটির উদ্দেশ্য হলো যে মানুষের মধ্যে, ডাক্তারদের মধ্যে, সরকারের মধ্যে অ্যাওয়ারনেস ডেভেলপ করা, হৃদরোগ সংক্রান্ত যে আমাদের বিভিন্ন রকমের রিস্ক ফ্যাক্টর আছে যেগুলি দ্বারা হৃদরোগ এর সম্ভাবনা তৈরি হয়, সেই রিস্ক ফ্যাক্টরগুলি যদি আমরা সচেতনভাবে পরিহার করতে পারি তাইলে কিন্তু আমরা হৃদযন্ত্রটাকে আমরা সচল রাখতে পারবো। আর এই জন্যে এটা হলো অ্যাওয়ারনেস, কিন্তু অ্যাওয়ারনেসটা শুধু পাবলিকের মধ্যে অ্যাওয়ারনেস না, আমাদের ডাক্তারদের মধ্যে অ্যাওয়ারনেস হতে হবে, গুরুত্ব দিতে হবে। আর আমাদের যারা পলিসি মেকার আছে, সরকার আছে, তাদের কাছেও আমাদের এই আবেদন থাকবে যে এই যে হৃদযন্ত্রকে সচল রাখার জন্য যে প্রিভেন্টিভ মেজার্স যে দরকার, এগুলির জন্য আমরা সঠিকভাবে নেই। এটার জন্য বিশ্ব হার্ট দিবস উদযাপিত হচ্ছে সারা দুনিয়াতে। একই দিন অবশ্য পাল্টে যায়, কিন্তু 29 সেপ্টেম্বর এবং আমরা নানা আয়োজন এবং কর্মসূচির মাঝে সেটি সেলিব্রেশন করছি। আমি একটু জানবো, এই যে এত আমাদের আয়োজন, এত কর্মসূচি প্রতি বছর এই দিবসটিকে ঘিরে, এই বছরের প্রতিপাদ্য বিষয় কি নির্ধারণ করা হয়েছে? এইবার প্রত্যেক বছরেই আসলে একটি করে স্লোগান থাকে। এই বছরের স্লোগানটি হচ্ছে ডোন্ট মিস এ বিট। এটা হচ্ছে এই বছরের পুরো ওয়ার্ল্ড ওয়াইড। তো এটা সংক্ষিপ্তভাবে এটাকে যদি আমরা অ্যানালাইজ করি যে এটা কেন বলা হলো ডোন্ট মিস এ বিট, এটাতে বলা হচ্ছে ডোন্ট মিস এনি ওয়ার্নিং সাইন। মানে আমাদের তো কিছু ওয়ার্নিং আসে, যেমন আমার হাঁটতে গেলে একজন মানুষ হয়তো রোজই এক্সারসাইজ করে, ভালো মতোই করছিল, হঠাৎ করে দেখে যে সে হাঁটতে গেলে একটু এখন আর চেস্ট পেইন এসে যাচ্ছে, তারপর আবার একটু দাঁড়ালে আবার একটু কমে যাচ্ছে, আবার হাঁটছে। তো এটা কিন্তু একটা ওয়ার্নিং সাইন। এই ধরনের অনেক ওয়ার্নিং সাইন আসতে পারে। সেই ওয়ার্নিং সাইনগুলোকে আমরা যেন কখনোই অবহেলা না করি। বডি কিন্তু ওয়ার্নিং না দিয়ে কোনো বড় বড় ডিজিজের বডিতে উৎপত্তি হয় না। তো সেই ফার্স্ট ওয়ার্নিংগুলিকে যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে প্রথমেই কিন্তু চিকিৎসা শুরু হয়ে গেলে আর কোনো অসুবিধা হয় না। এছাড়াও যেমন প্রতিরোধমূলক যে ব্যবস্থাগুলি আরও আছে সেগুলোও যেন আমরা মিস না করি। এখন একটা রোগ হলে পরে প্রতিরোধ করব, সেইটাতে না যে আমি আগে থেকেই যদি প্রতিরোধের ব্যবস্থাগুলো নেই, আমি যদি আমার লাইফস্টাইলটাকে সেইভাবেই নিয়ন্ত্রণ করি, ধূমপান না করি, সবসময় রেগুলার এক্সারসাইজ করি, জাঙ্ক ফুড এবং যেগুলি চর্বিযুক্ত খাবার এগুলি যদি না খাই, তাহলে তো বড়দের যে হার্টের রোগ যেটা হয় সেটা খুবই ভালোভাবেই প্রতিরোধ করা সম্ভব। তো ডোন্ট মিস এ বিট বলতে আসলে প্রত্যেকটা জিনিসেরই প্রাথমিক জিনিসটাকে বলা হচ্ছে
যে এইটা যেন প্রাথমিকভাবে কেউই মিস না করে। একদমই। প্রতিরোধ থেকে শুরু করে, সিমটম থেকে শুরু করে। আরেকটা জিনিসও এখানে ইনক্লুড করেছে যে ডোন্ট মিস এনি ফ্যামিলি টাইম, মানে আমরা যে আমাদের ফ্যামিলিকে একটা কোয়ালিটি টাইম দেই সেটাও যেন আমরা মিস না করি। একদম, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, যেটি আমাদের হয়তো দৈনন্দিন যে কর্মব্যস্ত জীবন, হয়তো বা এত বেশি আমাদের শিডিউল লাইফ, সেখান থেকে আমরা অনেকটা দূরে সরে এসেছি। ওই লাইফটাতে পরিবারকে সময় দিতে হবে, এই বিষয়টা থেকে আমরা হয়তো বা অনেক ক্ষেত্রে সময় করে উঠতে পারি না। খুব চমৎকারভাবে বলেছেন ম্যাম। একটু স্যারের কাছে যেতে চাই। এই যে আমরা বলছি যে ডোন্ট মিস এ বিট, আমরা তো প্রাথমিক অবস্থায় বেশিরভাগ ক্ষেত্রে রোগগুলো শনাক্তকরণ করতে পারছি না, সেক্ষেত্রে হয়তো বা কিছুটা সচেতনতার অভাব। একটু জানতে চাই, সাধারণত একজন ব্যক্তির কী কী ধরনের জটিলতা নিয়ে রোগীরা আপনার শরণাপন্ন হয়? জটিলতা নিয়ে কিভাবে হয়, হৃদরোগ তো কয়েক রকমের আছে। আমরা সাধারণত হৃদরোগ বলতে যেটা বুঝি যে হৃদযন্ত্রের যে রক্তনালী ওগুলি শুরু হয়ে যে রক্ত প্রবাহটাকে কমে যাচ্ছে, তখন বুকের ব্যথা হচ্ছে, যেটা ম্যাডাম বলছিলেন যে হাঁটতে গেলে বুকে ব্যথা হয়, এটা কিন্তু এক ধরনের। একদম। এবং এর সাথে কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেটা ম্যাডামও বলছেন যে ধূমপান করা, বসে থাকা, মানে এই দৈনন্দিন যে এক্সারসাইজ এটা না করে বসে থাকা, দীর্ঘ সময় বসে আমরা অফিশিয়াল ওয়ার্ক উচ্চ করছি, রক্তচাপ, উচ্চ মাত্রার কোলেস্টেরল, ডায়াবেটিস, এগুলি হলো কতগুলি রিস্ক ফ্যাক্টর বলি। সেগুলিকে যদি আমরা নিয়ন্ত্রণ করি তাইলে আমরা হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখতে পারবো ওই রোগের থেকে, যেই রোগে নাকি হার্টের রক্তনালীগুলি শুরু হয়ে যায়। এছাড়াও কিন্তু আপনার উচ্চ রক্তচাপের জন্য হার্টের এক রকমের রোগ হয়। আচ্ছা। যে হার্টটা আস্তে একটু বড় হয়ে যায় এবং আস্তে আস্তে ওইটার কর্মক্ষমতা কমে ফেলে। আবার আপনার ভালভ আছে আমাদের হার্টের ভিতরে। আমাদের ছোটবেলায় ওই গিরা ব্যথা হয়ে, জ্বর হয়ে এক ধরনের রোগ হয়, সেটাকে আমরা রিউমেটিক ফিভার বলি। ওর থেকে আবার ভালভগুলি নষ্ট হয়ে যায়। কাজে এটাও আমাদের খেয়াল রাখতে হবে যে ছোট বাচ্চাদের গলা ব্যথার পরে গিরা ব্যথার পরে ওই বাচ্চাটা হয়তো একটু শ্বাসকষ্টের কথা বলতেছে, ওইটাকে আমাদের নজর দিতে হবে, আমাদের অবহেলা করা যাবে না। এটা একটা কারণ যে আমরা গলা ব্যথা যদি প্রাথমিকভাবে চিকিৎসা করি তাইলে কিন্তু ওই রোগটার থেকে আমরা দূরে থাকতে পারবো। তো এই জিনিসগুলি আমাদের মাথার মধ্যে থাকতে হবে। আমাদের কাছে যখন রোগী আসে, সে রোগীটা কি নিয়ে আসে? সে হার্ট ভালোভাবে কাজ করতেছে না, অথবা হার্টের গতি কমে গেছে, অথবা অতিরিক্ত বৃদ্ধি পেয়ে গেছে, এগুলি নিয়ে আমাদের কাছে আছে। হার্ট অ্যাটাক শব্দটা আমরা যেটা বলি যে হার্টের রক্তনালী বন্ধ হয়ে যে হার্টের একটা অংশ নষ্ট হয়ে গেছে, সেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি যেটা। তো এগুলি নিয়ে আসে। কিন্তু দেখেন এগুলির চিকিৎসাও কিন্তু আছে, এখন বাংলাদেশেও আধুনিক বিভিন্ন চিকিৎসা আছে, কিন্তু এটা একে তো ব্যয়বহুল খুব, আর দ্বিতীয়ত হলো যে এই চিকিৎসার দ্বারা আমরা একদম পুরোপুরি পূর্ব অবস্থায় নিয়ে যেতে পারি না। একদম। কাজে আমাকে প্রাথমিক অবস্থায় রোগটিকে শনাক্তকরণ করাটা বা সতর্ক হওয়াটা খুব বেশি জরুরি। একটু ম্যামের কাছে যাই। ছোট ছোট সন্তানদের নিয়ে আপনি কাজ করছেন, একদম ছোট বাচ্চা যারা কথা বলতে পারছে না, হয়তো বা তাদের কষ্টগুলো প্রকাশ করতে পারছে না তাদের বাবা মায়ের কাছে, তাদের রোগটিকে আপনার শনাক্ত করে চিকিৎসা দিতে হচ্ছে। এত এত কঠিন একটি কাজ আপনি করছেন, এবং আমরা বলতেই পারি যে বাংলাদেশের শিশুদের হৃদরোগের চিকিৎসায় আপনি পথিকৃৎ। আপনি নিঃসন্দেহে সেই কাজটিকে করছেন এবং এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের বিশ্ব দরবারে। কিন্তু এই যে শিশুদের আসলে হৃদরোগ হচ্ছে, কি কি ধরনের জটিলতা নিয়ে শিশুরা আসলে সাফার করছে একটু জানতে চাই। আসলে শিশুদের হৃদরোগ বলতে আমরা যেটা বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে জন্মগত যে শিশুদের হৃদরোগ। এটা হচ্ছে বাচ্চাদের হার্ট যখন তৈরি হয় মায়ের পেটের ভিতরে, এটার বিভিন্ন পর্যায়ে থাকে। এক একটা হার্ট একটা কমপ্লেক্স স্ট্রাকচার। এটাকে আমরা একটা 3 তলা একটা বাড়ির সাথে তুলনা করতে পারি। এটা 3টা ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। প্রত্যেকটা ফ্লোরে 2টা করে ঘর থাকে, একটা টুইন টাওয়ারের মতো। একই রকম 2টা করে ঘর। প্রথম 2টা হচ্ছে ঘর, আর তৃতীয় যে তালাটা সেটার মধ্যে হচ্ছে রক্তনালী থাকে। তো এদের মধ্যে যে পার্টিশনগুলি থাকে, এই যে টুইন টাওয়ারের যে 2টা টুইন, এর ভিতরে যে পার্টিশন, এগুলিতে ছিদ্র থাকতে পারে 3টা তালার মধ্যে। তো এটা হলো সবচেয়ে সহজ। আমাদের দেশের লোকরা হার্টের রোগ বলতে ছিদ্রই বলে থাকে, বাট এর ছাড়াও আরো অনেক কমপ্লেক্স কম্বিনেশন হতে পারে। এই যে ফ্লোরগুলা, এগুলির কম্বিনেশনে সমস্যা হতে পারে। এই ফ্লোর থেকে বের হওয়ার যে রাস্তাগুলি, সেগুলোকে আমরা ভাল্ব বলি। সেই ভাল্বগুলোর মধ্যে সমস্যা হতে পারে, ভাল্ব চিকন হতে পারে, ঢিলা হতে পারে, এমনকি কোনো সময় দেখা যায় ভাল্ব অ্যাবসেন্টও আসছে, যেগুলো খুবই কমপ্লেক্স।
তো এগুলি হচ্ছে জন্মগত রোগ। জন্মগতগুলি হচ্ছে স্ট্রাকচারাল, মানে হার্টের এই যে এটা টুইন টাওয়ার, তার যে 3টা ফ্লোর, এদের যে স্ট্রাকচারাল প্রবলেমগুলি সেগুলিকে আমরা বলি জন্মগত হৃদরোগ। আচ্ছা। কিন্তু এগুলি ছাড়াও শিশুরা কিন্তু অন্য রোগেও ভুগতে পারে, যেমন তাদের এরিদমিয়া একটা আছে, যে পালপিটেশন হচ্ছে, অথবা তার হার্ট ব্লক হয়ে গেছে, হার্টের গতি খুবই কম, দেখা যাচ্ছে জন্মগতভাবে হার্ট ব্লক নিয়ে জন্মগ্রহণ করছে। তাহলে এগুলি হচ্ছে হার্টের বিট অতিরিক্ত হতে পারে, বিট আবার কমও হতে পারে। আবার কিছু কিছু রোগ আছে হার্টের মাংসপেশির রোগ, এটা জন্মের সময় ছিল না, পরবর্তীতে কোনো ভাইরাস ইনফেকশনের মাধ্যমে কার্ডিওমায়োপ্যাথি বলে, এই ধরনের রোগও হতে পারে। আবার অন্য কোনো রোগ হলো ভাইরাল ইনফেকশন, যেমন কোভিড ইনফেকশন হলো, ডেঙ্গু ইনফেকশন হলো, সেগুলি থেকে হার্ট ইনভলভ হয়ে যায়, তো সেখানেও কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করতে পারে। আবার কাওয়াসাকি ডিজিজ বলে একটা ডিজিজ আছে, সেই ডিজিজটাতে হার্টের রক্তনালীতে ইনভলভ হয়ে যায়, যেটা বড়দের হার্ট অ্যাটাক হয় রক্তনালীর, সেই ধরনের একটা উপক্রম শিশুদের মধ্যেও কাওয়াসাকি ডিজিজে হয়। তো এই হলো বিভিন্ন রকমের রোগ যেগুলি শিশুদের হার্টে হতে পারে। একদমই। এবং প্রাথমিক অবস্থায় বোঝার কোনো উপায় রয়েছে কিনা, আমি এই বিষয়টি জানবো, হয়তো অনেক দর্শকদেরও এই বিষয়টি সম্পর্কে জানা রয়েছে, কিন্তু একটু স্যারের কাছে যাই যে স্যার, অ্যাসিডিটির ব্যথা করলেও তো বুকে ব্যথা হয় বা একটু যন্ত্রণা অনুভূতি হয়, এবং হার্ট অ্যাটাক হয়েছে বা হৃদরোগ যেটাকে আমরা বলছি সেটাও তো বুকে ব্যথা। তো কোনটি অ্যাসিডিটির ব্যথা এবং কোনটি আসলে হৃদরোগের ব্যথা? শুনেন, এটা হলো আমরা বয়স অনুযায়ী আমরা ঠিক করি। একজন কথার কথা যে 40 বেশি বয়স, সে ধূমপান করে, তার ডায়াবেটিস আছে, এইরকম লোকের যখন বুকের ব্যথা হয় তখন কিন্তু আমাদের মাথায় প্রথমে আসবে যে তার হার্টে কোনো অসুবিধা হয়েছে কিনা। কেন আসবে? এই বুকের ব্যথার খুবই কম সংখ্যক কারণ হলো হার্টের কারণ, কিন্তু তবুও আমরা বেশি গুরুত্ব দিব এটা হার্টের থেকে হলো কিনা, কারণ এটা মারাত্মক। অ্যাসিডিটি নিয়ে মানুষ কষ্ট পায়, ওটা ওষুধ দিয়ে ঠিক করতে আমরা সময় পাই, কিন্তু যদি হার্টের কারণে বুকে ব্যথা হয় তাহলে কিন্তু এটা সময় দেয় না, এটা হার্ট অ্যাটাক হয়ে যে কোনো সময় ওর মৃত্যুর কারণ করতে পারে। সেই জন্য আমরা ওইটার উপর জোর দেই। এই যেটা বললাম যে তার রিস্ক ফ্যাক্টরগুলি আছে কিনা, তার বয়সটা কি, এটা দেখে আমরা প্রাথমিকভাবে বলবো যে তার হার্টের থেকে হচ্ছে। আরেকটা বলি, হার্ট অ্যাটাক ছাড়াও একজনের বুকে ব্যথা হয়েছে, সে যদি বসে আছে, শুয়ে আছে, তাতে বুকে ব্যথা হচ্ছে, কিন্তু যখন হাঁটে তখন অত বুকে ব্যথা নাই, তাইলেও কিন্তু আমরা মনে করব এটা হার্টের থেকে না। এটা কিন্তু আমি আমার রোগীদেরও বলি যে আপনি পরিশ্রমের সাথে সিঁড়ি দিয়ে ওঠার সময়, এগুলির সময় কি বুকে ব্যথা উঠে অথবা বাড়ে, তখন এটা না হয় তখন আমরা বুঝি যে এটা হার্টের থেকে হচ্ছে না, তখন এটা অ্যাসিডিটির দিকে আমরা ঠেলে দিই। তবে মনে রাখবেন, মেডিসিনে কোনোটাই কিন্তু ডগমেটিক না, খুব একটা হিসাবে আনইউজুয়াল প্রেজেন্টেশন হতে পারে। আমরা ধরে নিলাম যে তো বুক জ্বলা জ্বলা ভাব, এর বোধহয় অ্যাসিডিটি, কিন্তু না। সেজন্য আমাদের মাথায় সবসময় ওর বয়স এবং ওর সাথে রিস্ক ফ্যাক্টরগুলি যদি থাকে, 1 নম্বর আমাকে অ্যাসেস করতে হবে যে না, এটা হার্টের থেকে হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা আচ্ছা স্যার, সেক্ষেত্রে যাদের হার্ট অ্যাটাক করে বুকে ব্যথার ধরনটি আসলে কেমন? মানে যেমন যাদের হার্ট অ্যাটাক বলতেছেন আপনি, যেটা হলো যে তখন হার্টের রক্তনালী একদম 100% একটা জায়গায় বন্ধ হয়ে গেছে এবং হার্টের মাংসপেশিটা তখন পচন ধরেছে। আপনি তো জানেন এই যে আঙ্গুলও যদি আমি বন্ধ করে রাখি একটা সময় ব্যথা হয় এবং নীল হয়ে যায়, ওই হার্টেও কিন্তু একই রকম ঘটনা ঘটে। তখন হয় কি, সিভিয়ার চেস্ট পেন হয়, এবং এই চেস্ট পেন, হার্টের কারণে চেস্ট পেনের জন্য কিন্তু রোগী নড়াচড়া করে না। মানে আপনার গল ব্লাডার ব্যথার জন্য, এর জন্য কিন্তু রোগী খুব ছটফট করে। হার্টের রোগের জন্য রোগী কিন্তু চুপ করে থাকে, মানে সে চুপ করে থাকলেই তার ব্যথাটা হয়তো কন্ট্রোল হবে। আরেকটা হলো একদম সেন্ট্রালি টিপিক্যাল যদি হয়, একটা সেন্ট্রাল চেস্ট পেন হয় এবং সোয়েটিং হয়। আরেকটা হলো আমরা যেটা পড়ে আসছি সব সময়, যে ওই লোকের মনে হয় যে তার মৃত্যু ঘটছে, এরকম আমি বাঁচবো না, আর এরকম একটা ধারণা হয়। এটা হলো হার্ট অ্যাটাকের একদম টিপিক্যাল একটা ব্যাপার। হ্যাঁ, এবং স্যার অনেক ক্ষেত্রে বলে যে হয়তোবা ব্যথাটি চোয়ালের দিকে চলে যাচ্ছে, হাতের দিকে আসছে। সেটা ভালোই ধরেছেন। এই ব্যথাটা আমি টিপিক্যাল বললাম, এই ব্যথা লোয়ার জকে করতে পারে, ব্যথাটা চলে আসে। অনেক রোগী কিন্তু দাঁতের ডাক্তারের কাছে যায় যে আমার তো দাঁতের ব্যথা হচ্ছে, দাঁতের ব্যথা, কিন্তু আসলে তার হার্টের কারণ। শোল্ডারে আসতে পারে, বাম শোল্ডার, ডান শোল্ডার, পিছনে যেতে পারে। এই টিপিক্যাল প্রেজেন্টেশন অনেক আছে, সবগুলি আমরা খেয়াল রাখবো।
তার রিস্ক ফ্যাক্টর সহ একজন রোগ যদি এগুলি নিয়ে প্রেজেন্ট করে, তাহলে প্রথমে আমরা তার হার্টের কারণটা নিয়ে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা চেষ্টা করব। করব আমরা। এবং স্যার বর্তমানে আমরা খেয়াল করছি তরুণ প্রজন্মের মাঝেও বিশ্বব্যাপী হৃদরোগে আক্রান্তের ঝুঁকি বাড়ছে। সেক্ষেত্রে মানসিক স্ট্রেস থাকে, কিছুটা অ্যালকোহল, স্মোকিং বা অন্যান্য যে ফ্যাক্টরগুলো, আমি প্রত্যেকটা আপনার কাছে জানবো, অনেক কিছু জানার আছে, তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছে নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ এবং আমার সাথে আছে দুজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে হৃদরোগে আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছে, এবং আমি একটু আপনার কাছে জানবো যে এই যে ছোট ছোট বাচ্চারা যখন জন্মগত হৃদরোগ নিয়ে জন্মায়, জন্মানোর পরে কি বিশেষ করে উপসর্গ প্রকাশ পেতে পারে যেখানে বোঝা যায় যে সন্তানটির হৃদরোগ হয়েছে? হ্যাঁ, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে বাচ্চা আর শিশুদের বয়স তো ভেরি করে। ধরেন কেউ হলো নবজাতক, কেউ হলো ইনফেন্সি যারা হলো 1 বছরের নিচে, কেউ হলো টডলার যারা 3 বছর পর্যন্ত, তারপরেগুলো হচ্ছে শিশু। তো এই যে বয়স ভেদে এদের কিন্তু সিমটমগুলোও কিন্তু আলাদা আলাদা। একটা নবজাতক বাচ্চা তো কোনো কিছুই কাজও করে না, সে কুলেই থাকে, ঘুমায়, সুতরাং তার সিমটমগুলা অন্যদের সাথে তুলনা করা যাবে না। এই সমস্ত বাচ্চা নবজাতক তাদের একটা হচ্ছে যে কালার চেঞ্জ হতে পারে, যদি খুব জটিল ধরনের হার্টের রোগ হয় তারা কিন্তু সায়ানোজ বা ব্লু হয়ে যাবে, অথবা কালচে বর্ণ ধারণ করবে, তাদের শ্বাসকষ্ট হতে পারে। তারা সবচেয়ে বড় যেটা তাদের শ্বাসকষ্টটা বোঝা যায় হচ্ছে দুধ খাওয়ার সময়, কারণ তাদের একটা কাজই করতে হয়, সেটা হচ্ছে দুধ খাওয়া। তো এই দুধ খাওয়াটাই দেখা যায় তাদের জন্য খুবই বড় এক্সারসাইজের কাজ, এবং এই এক্সারসাইজটা তারা করতে পারে না, একটু খাওয়ার পরেই থেমে যায়। আচ্ছা, কিন্তু ক্ষুধাটা তো থেকেই যায়, কিছুক্ষণ পরে আবার চিল্লানো শুরু করবে, কাঁদবে খাওয়ার জন্য, তারপরে আবার একটু খাবে, আবার ছেড়ে দিবে। তো এটাকে আমরা বলি সাক পজ সাক সাইকেল, মানে এই সাইকেলের মধ্যে তারা পড়ে যায়। তারা পেট ভরে না পারে খেতে, আর না পারে দুধটা প্রপারলি টানতে। তো এইটা হলো এই নবজাতক বাচ্চাদের জন্য সবচেয়ে বড় একটা সিমটম। এছাড়া ওরা একটা কোকানোর মতো ভাব করে, এটাকে বলে গ্রান্টিং, দেখা যায় সব সময় করে একটা শব্দ করছে। আচ্ছা আচ্ছা। তো এগুলি কিছুটা হার্ট ফেলিওরের লক্ষণ বলি আমরা। তো যে সমস্ত বাচ্চাগুলি হার্ট ফেলিওরের জাতীয় রোগ নিয়ে ভোগে, রোগের তো অনেক প্রকার আছে, তো যাদের মধ্যে হার্ট ফেলিওরের সিমটমটা আছে তারা এরকম করবে, দুধ খেতে পারবে না। যাদের মধ্যে নীলাভ রোগ যেগুলি হার্টের, সেই রোগগুলি আছে, তারা আবার নীল হয়ে যাবে। তো এইভাবে এই নবজাতক গ্রুপকে চেনা যায়। তারপরের গ্রুপে আমরা যখন যাবো আরেকটু বড় বাচ্চা, দেখা যাবে তারা ওয়েট গেইন করে না। এখন হয়তো জন্ম হয়েছে 3 কেজি, তারপরে তো তার 4 কেজি 5 কেজি হতে থাকবে, কিন্তু এটা আর হয় না। দেখা যাচ্ছে এমনকি জন্মের ওজন থেকে অনেকে কমাও শুরু করে দেয়, যেহেতু খেতে পারে না, তারপর তার নিউট্রিশন হচ্ছে না। তো এই যে ফেলিওর টু গেইন ওয়েট যেটা, এটা হলো একটা বড় সিমটম। তারপরে দেখা যাচ্ছে ঠিকমতো তাদের যে হাঁটা বসা শিখার কথা, এগুলোতেও তারা পিছায় যায়, যেহেতু তারা অসুস্থ থাকে। তারপরে তার শ্বাসের গতিটা বেশি হয়, হ্যাঁ, দ্রুত শ্বাস নিতে থাকে, অনেক সময় তার বুক ভেঙে ভিতরে ঢুকে যায়। এর পরবর্তী বয়সের বাচ্চাগুলির এই সিমটমগুলো থাকে। আর একদম বড় যারা, তাদেরও এরকম যে ফেলিওর টু ওয়েট গেইন, এটা তো একটা আছেই। আর তার সঙ্গে সঙ্গে তাদের ঘন ঘন নিউমোনিয়া হয়। এই যে হার্টের ছিদ্র, এই রোগগুলির একটা লক্ষণ দেখা যায় যে হার্টের রোগ আছে এটা কেউ জানে না, কিন্তু দেখা যাচ্ছে বাচ্চা বারবার নিউমোনিয়া নিয়ে হসপিটালে ভর্তি হচ্ছে। এখন নিউমোনিয়ার ইনভেস্টিগেশন করতে গিয়ে বের হলো যে হার্টের মধ্যে ছিদ্র আছে। তাহলে ঘন ঘন নিউমোনিয়াটাও বা ঘন ঘন শ্বাসযন্ত্রের আক্রমণ, এটাও একটা সাইন। তাহলে কেউ যদি একটু বড় বয়সের বাচ্চা 2-3 বছর দেখে যে বাচ্চার ওজন বাড়ছে না, ঘন ঘন তার কাশি হয়, নিউমোনিয়ার ভাব হয়, তাহলেও এটা এক্সক্লুড করতে হবে যে এই বাচ্চাটার মধ্যে হার্টের রোগ আছে কিনা। আর এর ছাড়াও নীল হয়ে যাওয়া, নীলাভ রোগ যেগুলো, আমরা ব্রডলি তো হার্টের রোগকে বাচ্চাদের জন্মগতগুলিকে 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে নীলাভ আর একটা অনীলাভ। তো নীলাভগুলো কিন্তু ভালোই বোঝা যায়, কারণ বাচ্চা নীল হয়ে গেলে মা বাবারা বুঝতে পারে, তাদের আঙ্গুল ফুলে ওঠে, দেখা যায় পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুলের নখ, এগুলো ফুলে ওঠে, ঠোঁট কালো হয়ে যায়, চোখগুলা লালচে বর্ণ ধারণ করে। তো
তো ওই রোগীগুলোকে নীলাভ রোগী যেগুলি এগুলি একটু জটিল ধরনের রোগ, বাট এগুলি আইডেন্টিফাই করাটা একটু আর্লি হয়, একটু সহজ হয়। আচ্ছা আচ্ছা, তার মানে প্রাথমিক অবস্থায় যদি মায়েরা বুঝতে পারে যে বাচ্চারা এই ধরনের সমস্যা ভোগ করছে, অবশ্যই দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে জি, জি, যাওয়াটা খুব অবশ্যই, জরুরি। অবশ্যই। অনেক ক্ষেত্রে মিসগাইডেড হয়ে থাকে প্রত্যন্ত এলাকাগুলোতে, অনেক দেরি জি, করে জি। ফেলে। সেই ক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতির অপশনগুলো কি রয়েছে এবং দেরি করলে কি ধরনের ক্ষতি হতে পারে আমরা জানবো। ম্যাম, একটু স্যারের কাছে যাই। স্যার, যেমনটি বলছিলাম বিরতির আগে যে তরুণ প্রজন্মের মাঝে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি ক্রমাগত বাড়ছে, এর পিছনে কোন ফ্যাক্টরগুলোকে আপনি দায়ী করেন? তরুণ প্রজন্মের মধ্যে হার্টের ডিজিজের বাড়ছে, এটা কিন্তু বেশি হলো এই আমাদের দেশে আরো বেশি। ইউরোপের চাইতে, আমেরিকার চাইতে আমাদের দেশের কম বয়সে হৃদরোগ হওয়ার টেন্ডেন্সিটা বেশি। নানা রকম কারণ থাকতে পারে, সব আমরা হয়তো বুঝতেও পারছি না। তার মধ্যে একটা তো আছে যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কিন্তু কমে গেছে। একদম। আমরা যখন ছাত্র ছিলাম তখন ফুটবল খেলা, এই খেলা, এগুলি কিন্তু খুব বহুল প্রচলিত ছিল। এখন আপনি জানেন যে মাঠ ছাড়া সব স্কুল, সেখানে বাচ্চারা ঢুকে এবং বের হয়ে আসে। এবং হয়তো নিশ্চয়তার জন্য, সিকিউরিটির জন্য হয়তো বাচ্চাদেরকে আর পার্কে বা খেলার মাঠে আর গার্জিয়ানরা পাঠান না। এটা একটা কারণ, অবশ্যই কারণ। দ্বিতীয় কারণ হইতে পারে যে ওই যে আমাদের ফুড হ্যাবিট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা আগে ভাতে মাছে বাঙালি যেটা, ওইটা থেকে আমরা সরে এসেছি। বেশিরভাগ লোক না, অন্তত শহুরের লোক এরা সরে যাচ্ছে, এরা জাঙ্ক ফুড খাচ্ছি। আপনি জানেন যে বারবার যেটা ভাজা হয় সেটাকে ট্রান্স ফ্যাটি অ্যাসিড বলে, এটা খুব খারাপ জিনিস। কিন্তু এই আমাদের যে ফাস্ট ফুড বলতে কিন্তু ওইটাই বুঝি যে আমরা জাঙ্ক ফুড খাচ্ছি। আরেকটা বোধহয় কারণ বলতে হবে, যেটা শহরের বাচ্চাদেরই বেশি হচ্ছে, সেটা হলো এটাকে বলি রেট রেসিং, যে খুব একটা উপরে উঠতে হবে, এই যে স্ট্রেস চলে যাচ্ছে, এটাও কিন্তু একটা কারণ হতে পারে। প্লাস আমার মনে হয় যে আমাদের দেশের প্রজন্মের একটা জেনেটিক হয়তো আছে, প্রোপেনসিটি আছে যে হৃদরোগ হওয়ার জন্য। আমাদের দেশে কিন্তু 30-এর হার্ট অ্যাটাকে, মানে হার্টের ডিজিজ, হার্ট অ্যাটাক বলবো না, হার্ট ডিজিজের সংখ্যা কিন্তু একদম খারাপ না। 30 থেকে শুরু হয়ে হচ্ছে, কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখা যাবে যে 50-এর নিচে হয়তো খুব একটা দেখা যাচ্ছে না। আর আমাদের রক্তনালীগুলি শুরু থাকে, এটাও জানেন যে আমরা যে অ্যানজিওগ্রাম করি, আমাদের দেশের রক্তনালীর যে ডায়ামিটার এটা খুব শুরু, আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ওদের ডায়ামিটার গুলি বড়। তার মানে জেনেটিক্যালি আমাদের যে গঠন শরীরের, সেখানে আক্রান্তের ঝুঁকিতে আমরা এগিয়ে রয়েছি। সেই জন্য আমরা তো আর ওইটাকে সরাইতে পারবো না, একদমই সচেতন হওয়া ফ্যাক্টরগুলিকে আমরা একদম টাইট ভাবে কন্ট্রোল করতে হবে। নিশ্চয়ই, খুব চমৎকার বলেছেন ম্যাম। যেমনটি বলছিলাম যে ওই যে সন্তানেরা যখন আক্রান্ত হচ্ছে এবং মায়ের অনেক ক্ষেত্রে বুঝে উঠতে পারছে না, পরবর্তীতে ডিলে করলে কি ধরনের ক্ষতি হতে পারে এবং প্রাথমিক অবস্থার চিকিৎসার সুবিধাগুলো কি কি রয়েছে? খুবই সুন্দর প্রশ্ন। প্রাথমিক অবস্থায় তো যে কোনো ডিজিজ, এটা শুধু বাচ্চাদের হার্টের রোগ না, যে কোনো ডিজিজ প্রাথমিক অবস্থায় ধরতে পারাটাই হলো একদম বেস্ট। তো এখন প্রাথমিক অবস্থায় ধরতে পারলে অনেক ধরনের চিকিৎসা দিয়ে আমরা, যেমন নবজাতক বাচ্চাদের কিছু রোগ আছে প্রাথমিক অবস্থায় ধরতে পারলে, একদম 2 সপ্তাহ বয়সের মধ্যে একটা রোগ আছে পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। এটা যদি প্রিমেচিওর বাচ্চার হয় থাকে তাহলে কিছু মেডিসিন দিয়ে কিন্তু এটা বন্ধ করে দেওয়া যায়। আচ্ছা, তাহলে এত ভালো একটা সুযোগ রয়েছে যে শুধু মেডিসিন দিয়েই বন্ধ করা যায়। কিন্তু আমরা যদি আর্লি ডায়াগনোসিস না করি তাহলে তো আর সেটা করতে পারবো না। তো এখানে আর্লি ডায়াগনোসিসের একটা এর ছাড়া হচ্ছে কিছু কিছু কঠিন বা জটিল জন্মগত হৃদরোগ আছে যেগুলোতে বাচ্চা জন্মের 7 দিনের মধ্যে মারা যায়, কোনোটা আছে 1 মাসের মধ্যে মারা যায়, কোনোটা আছে 1 বছরের মধ্যে মারা যায়। তো এই যে ক্রিটিক্যাল হার্ট ডিজিজ যেগুলি, এগুলিকে তো অবশ্যই আগে আইডেন্টিফাই না করলে চিকিৎসা করা যায় না। এখানে কিছু ইন্টারভেনশন আমরা করি জন্মের সাথে সাথেই, যেমন ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিজ, পালমোনারি অ্যাট্রেসিয়া, এই ধরনের কিছু রোগী আছে যাদেরকে জন্মের সাথে সাথে একটা ছিদ্র তৈরি করে দিতে হয়। না দিলে সে আর, মানে আজকে ফার্স্ট ডে, আজকে না করলে সে আর সেকেন্ড ডে চোখে দেখবে না, মারা যেতে পারে। সুতরাং এই রোগীগুলি এখন যত আর্লি আসবে তাকে আমরা যত তাড়াতাড়ি ছিদ্রটা তৈরি করে দিতে পারবো। এগুলি হচ্ছে লাইফ সেভিং ইন্টারভেনশন। তো যদি তারা এইটা অ্যাভেল করতে চায় তাহলে দেখে যদি যে বাচ্চা নীল হয়ে গেছে, বাচ্চার খুবই শ্বাসকষ্ট, সাথে সাথে যদি তারা নিয়ে আসে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মাদের ক্ষেত্রে তারা যদি এটা বুঝতে হয় তাহলে তো তাদেরকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে।
এটা একটা। এর ছাড়াও আমি বলবো যে এই নবজাতক যাদেরকে আমরা আর্লি যদি রিচ করতে চাই, তাহলে তাদের যে স্ত্রীরোগ বিশেষজ্ঞ যাদের আন্ডারে তাদের ডেলিভারি হয়, বা নবজাতক রোগ বিশেষজ্ঞ যাদের আন্ডারে তারা জন্মের পর চিকিৎসা করে, তারা তো আর আমরা না, তারা হচ্ছে অন্য প্রফেশনাল। এই অন্য প্রফেশনালকেও শুধু বাচ্চার মা না, ওই অন্য প্রফেশনালকেও কিন্তু এটা আইডেন্টিফাই করতে হবে যে এই বাচ্চাটাকে খুব দ্রুত শিশু হৃদরোগ বিশেষজ্ঞের চিকিৎসা নেওয়া প্রয়োজন। এটা হচ্ছে নবজাতকের একদম লাইফ সেভ হয়ে যাবে কিন্তু যদি আর্লি ডিটেকশন হয়। এর ছাড়াও নবজাতক বয়সের পরে যারা আছে, ধরেন কারো একটা হার্টে বড় ছিদ্র আছে, এই ছিদ্র থেকে কি হয়, ছিদ্র দিয়ে রক্তটা পড়ে যায়, পড়ে গিয়ে কোথায় যায়, ফুসফুসে যায়। তো ফুসফুসে একটা প্রেসার তৈরি হয়, এবং এই প্রেসারটা যদি লং লাস্টিং থাকে তাহলে সেখানে পার্মানেন্টলি এই প্রেসারটা ওইখানে স্থায়ী হয়ে যায়। এরপরে যদি আমি ছিদ্রটা অপারেশন করে বন্ধও করে দেই তাহলেও এটা আর কোনোদিন ভালো হবে না, বরং তখন বন্ধ করলে পেশেন্টের মৃত্যু ঝুঁকি থাকবে। সুতরাং পেশেন্টকে এরকম বড় ছিদ্র রোগী তাদেরকে আমাকে আর্লি ডিটেকশন করে আর্লি সার্জারি অথবা ডিভাইসের মাধ্যমে যদি আমি বন্ধ না করি তাহলে সে কমপ্লিকেশনে পৌঁছায় যাব, এবং সেই কমপ্লিকেশনটার নাম হচ্ছে আইজেনম্যাঙ্গার সিনড্রোম। ওইটাতে চলে গেলে কিন্তু আর কোনোদিন তার কোনো চিকিৎসা হবে না। যতদিনই বেঁচে থাকে এই রোগটা নিয়ে তার যতদিন হায়াত আছে সে ততদিন বাঁচবে। তার মানে মা বাবাকে সচেতন হওয়া খুব জরুরি। খুবই অ্যাওয়ারনেস তৈরি করাটা, শুধুমাত্র মা বাবা না, আমি বলবো যে তাদের যে প্রাইমারি ফিজিশিয়ান যারা আছে বা যাদের আন্ডারে জন্মগ্রহণ করে সেই স্ত্রীরোগ বিশেষজ্ঞ, ওনারাও যদি প্রথমেই জন্মের পরপরই দেখেন যে একটা বাচ্চা তার কাছে স্বাভাবিক বাচ্চার মতো মনে হচ্ছে না, তখনই যদি আমাদেরকে ওনারা রেফার করে দেন যারা শিশু হৃদরোগ বিশেষজ্ঞ, তাহলে অন্ততপক্ষে একটা ইকো করতে পারলেই কিন্তু ডায়াগনোসিস করা সম্ভব একটা সিম্পল টেস্টের মাধ্যমে করা যায়। সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় প্রত্যেকটি মানুষের সচেতন হওয়া প্রয়োজন, সেটি হোক শিশুর ক্ষেত্রে, হোক কোনো বয়োজ্যেষ্ঠ বা বৃদ্ধ কোনো ব্যক্তির ক্ষেত্রে। স্যার, আমরা জানবো যে হৃদরোগের চিকিৎসা আমরা বাংলাদেশ কতটুকু এগিয়ে রয়েছে, তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ, এবং আমার সাথে আছেন বাংলাদেশের স্বনামধন্য দুজন হৃদরোগ বিশেষজ্ঞ। বিরতির পর আবারও দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে হৃদরোগ যাদের হয়েছে তাদের ক্ষেত্রে দ্রুত সময়ের মাঝে চিকিৎসকের কাছে যাওয়াটা কতটুকু জরুরি। একটু ম্যামের কাছে যাব যে আমরা তো কথা বলছিলাম যে হৃদরোগে আক্রান্তের ঝুঁকিতে কারা, কী ধরনের চিকিৎসা, একটু যদি জানতে চাই যে এই যে একটি শিশুকে যখন হৃদরোগ শনাক্ত হয়েছে, অনেক ক্ষেত্রে বাবা মারা শঙ্কিত হয়ে যান, চিকিৎসক বদলাতে থাকেন এবং অনেকখানি ডিলে করে ফেলেন। আর্লি স্টেজে যাওয়াটা কতটুকু জরুরি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন এটাও। আর্লিয়েস্টে যাওয়াটা তো এর কোনো আসলে কোনো শর্টকাট নাই। আর্লিয়েস্ট অবশ্যই যেতে হবে, সেটা যে ধরনের সমস্যাই থাকুক না কেন। হার্টের সমস্যাটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মাইল্ড, একটা হচ্ছে মডারেট, আর একটা সিভিয়ার, মানে অল্প, মাঝারি এবং বেশি। অল্প ধরনের রোগগুলি এটা হয়তো বা আর্লিয়েস্ট না হলেও তেমন একটা সমস্যা হয় না, বাট যেগুলো মাঝারি ধরনের এবং জটিল ধরনের সেগুলি আর্লিয়েস্ট না হলে তো বাচ্চাদের মৃত্যু ঝুঁকি থেকে যায়। এখানে কিন্তু মৃত্যু ঝুঁকিটা আছে, সুতরাং এখানে কোনোভাবেই এটাকে লেট করা যাবে না। বুঝতে পারলে সাথে সাথেই ডাক্তারদের কাছে চলে যেতে হবে, এবং প্রথমেই উচিত হবে শিশুর বিশেষজ্ঞের কাছে যাওয়া। প্রথমেই তো কোনো রোগীর মা বাবা বুঝবে না যে এটা হার্টের রোগ। সে হয়তো দেখলো যে বাচ্চা দ্রুত শ্বাস নিচ্ছে, বাচ্চার ওজন বাড়ছে না, বাচ্চা খেতে পারছে না, খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে, অথবা তার হয়তো নীল কালার হয়েছে, তার বডিতে নীলাভ ভাব এসে গেছে। এইগুলি যদি সে ডিটেক্ট করতে পারে তাহলে প্রথমেই যাবে হচ্ছে শিশু বিশেষজ্ঞের কাছে। তাদের সবারই বাড়ির আশেপাশে কিন্তু শিশু বিশেষজ্ঞরা থাকেন। আজকাল শিশু বিশেষজ্ঞ প্রচুর নাম্বার আছে বাংলাদেশে, এবং তারা বাড়ির কাছেই যাকে পায় তাকেই প্রথমে দেখাবে। উনি যখন এক্সামিন করে বলবেন যে না এখন তো এটা তো হার্টের ডাক্তার দেখানো দরকার, তখন উনি অ্যাড্রেসটা দিয়ে দিবেন, কারণ ওই রোগীর পক্ষে তো কাউকে খুঁজে বের করা সম্ভব হবে না। উনি বলবেন যে তুমি অমুক জায়গায় যাও বা ওই হসপিটালে যাও। তারপরে রোগীরা আসলে পরে আমাদের কাছে, তখন আমরা রোগীটাকে এক্সামিন করব, তার পরীক্ষা নিরীক্ষা করব, করার পরে আমরা দেখব যে এটা কোন
জাতের মধ্যে পড়ে, এটাকে অল্প, বেশি না মাঝারি। আচ্ছা, বেশি হলে তো আমাকে খুবই গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি করে চিকিৎসা করতে হবে, মাঝারি অনেক সময় ঔষধের মাধ্যমে কিছুদিন রাখা যায়, আর অল্প যেগুলি সেগুলোকে আমরা ফলো আপে রাখি। এখন এই যে চিকিৎসা পদ্ধতি, এর মধ্যে 3 রকমের আছে। প্রথমে হচ্ছে ঔষধের মাধ্যমে চিকিৎসা, পরে আছে আমাদের যে ডিভাইসের মাধ্যমে বা ইন্টারভেনশনের মাধ্যমে চিকিৎসা, আর আরেকটা হচ্ছে সার্জারির মাধ্যমে চিকিৎসা। তো ঔষধের এই মাধ্যমে যে স্যার ম্যাডাম এতগুলো চিকিৎসা পদ্ধতি, আমরা একটু ছোট করে যদি বলি, বাংলাদেশে কি প্রত্যেকটি সম্ভব? কেন এখনো আমাদের দেশের প্রতি আস্থা রাখতে পারছে না আমাদের দেশের সাধারণ মানুষেরা? আসলে বাংলাদেশে শিশু হৃদরোগের ইতিহাস তো খুব অল্প। 1998-এ মাত্র আমরা এটা শুরু করেছি। হ্যাঁ, আমি প্রথমে বাংলাদেশে ট্রেনিং নিয়ে এসে শুরু করেছিলাম, তারপর থেকে কিন্তু এখন অনেক আমাদের এটা নাম্বার বেড়েছে, অনেক শিশু হৃদরোগ বিশেষজ্ঞ এখন বেড়েছে, সার্জন বেড়েছে। আস্তে আস্তে আমরা এগুলোকে টেক ওভার করার চেষ্টা করছি। প্রথমে তো কিছুই ছিল না, তো এখন ইন্টারভেনশন জাতীয় চিকিৎসার জন্য কোনো বিদেশে যেতে হয় না, বাট সার্জারি চিকিৎসার ক্ষেত্রে যারা কম বয়সী বাচ্চা, নবজাতক বাচ্চা এবং যারা খুবই জটিল রোগে ভুগছে, যাদের 2-3টা স্টেজে সার্জারি লাগে, দেখা যায় একটাতে হচ্ছেও না, আচ্ছা, সেই ধরনের বাচ্চাগুলিকে কিন্তু এখনো আমাদেরকে বিদেশে পাঠাতে হয়। আচ্ছা, আচ্ছা। আর যারা মাঝারি টাইপের, যেমন টেট্রালজি অফ ফেলো বা যেমন এইচডি, ভিএইচডি, এই সমস্ত রোগীদের কিন্তু বিদেশে যাওয়া লাগে না। মানে এগুলা ডিজিজ ভেদে কিছু কিছু রোগীর চিকিৎসা আমাদের দেশে হয়। আমি পার্সেন্টেজ হিসাবে বলতে পারি যে 70% কিন্তু বাহ, আমাদের দেশে এটা খুব হয়। চমকপ্রদ একটি খবর। এবং কাকে দেশের বাইরে যেতে হবে, কাকে দেশে আমরা ট্রিটমেন্ট করবো, সেই সিদ্ধান্ত সম্পূর্ণই একজন সম্পূর্ণ। বিশেষজ্ঞ চিকিৎসকের। একটু স্যারের কাছে যাবো, দীর্ঘ সময় বসে রেখেছে, আন্তরিকভাবে দুঃখিত। একটু জানবো যে এই যে আমাদের দেশের রোগীরা এত বেশি হৃদরোগে আক্রান্ত হচ্ছে, সাফার করছে, অনেক ক্ষেত্রে দেখা যায় হার্ট অ্যাটাক করে হয়তোবা বাসাতেই মারা গিয়েছে, এমনও খবর আমরা জানতে পারি। কিন্তু উনি হয়তোবা ওই সময়টিতে ভেবেছিলেন ওনার অ্যাসিডিটি সমস্যা, গ্যাস্ট্রিকে হয়েছে। কিন্তু স্যার, আর্লি স্টেজে যাওয়াটা কতটুকু জরুরি এবং বাংলাদেশে হৃদরোগের চিকিৎসায় আমরা কতখানি এগিয়ে রয়েছি? তবে আপনার প্রথম অংশের উত্তরটা দেই, যে যাদের বুকের প্রচণ্ড ব্যথা হয়, হার্ট অ্যাটাক হয়েছে, যেটা সম্বন্ধে আমি বলেছিলাম যে সোয়েটিং হচ্ছে, সিভিয়ার চেস্ট পেন হচ্ছে, রেডিয়েশন হচ্ছে, যতে এইরকম যখন সিমটম হবে এবং বয়স এবং রিস্ক ফ্যাক্টর সম্বন্ধে বলেছিলাম, তাদের উচিত হলো তাৎক্ষণিকভাবে নিয়ারেস্ট ডাক্তারের শরণাপন্ন হওয়া। আমাদের কিছু ওষুধ আছে, যে ওষুধ দিয়ে কিন্তু আমরা ওই যে ব্লক হয়েছে ওই ব্লকটাকে আমরা করতে পারি, ডিজলভ করে দিতে পারি। আর যদি সম্ভব হয় তখনই আমরা এই বলি অ্যাঞ্জিওগ্রাম করা বলি, যে হার্টের রক্তনালীগুলিকে দেখে যেই রক্তনালী ব্লক হয়েছে ওইটাকে আমরা খুলে দিতে পারি, আচ্ছা, খুলে দিয়ে ওখানে রিং লাগাতে পারি। হ্যাঁ। তো এইটাকে এই জন্য শব্দটা আসছে যে যে এই টাইম ইজ মাসল, এভরি সেকেন্ড ইজ কাউন্টেবল, দ্রুত সময়ের মাঝে যাওয়া। কারণ আপনি যত আগে যাবেন তত কম ক্ষতি হবে, তত আপনি ওই চিকিৎসাটা নিতে পারবেন। এটা হলো আপনার আমার প্রথম অংশটুক, যে যখনই বুকে ব্যথা হয় তার ওই যে রিস্ক ফ্যাক্টর সহ সেই ভদ্রলোকের উচিত বা ভদ্রমহিলা উচিত হবে নিয়ারেস্ট ডাক্তারের কাছে যাওয়া। কারণ আমাদের দেশে এখন ওই ওষুধ দিয়ে ডিজলভ করার এই ওষুধটা বিভিন্ন ছোট করে জানবো যে উন্নত চিকিৎসা পদ্ধতি কতটুকু রয়েছে এবং আপনারা কতটুকু সেটাকে এগিয়ে নিয়ে গেছেন। আমার তো মনে হয় যে আমরা এখন খুব সন্তুষ্টির সাথে বলতে পারবো যে আমাদের দেশে হৃদরোগের চিকিৎসা কিন্তু এখন বিশ্বমানের কাছাকাছি। খুবই জটিল কিছু ক্ষেত্রে তখন হয়তো আমরা বাইরের একটা কথা চিন্তা করি। এবং আপনি যেটা বলছিলেন আস্থার অভাব, আমার মনে হয় যে না, জনসাধারণের মধ্যে আমাদের প্রতি মনে হয় আস্থা আছে। কারণ এখন বহু রোগী আমরা কুলাতে পারি না, বহু রোগী কিন্তু দেশে চিকিৎসা নিচ্ছে, এবং সরকারি এবং এই যে বেসরকারি। এত সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে উন্নত চিকিৎসাগুলো দিচ্ছে এবং আমরা সেটাকে বিশ্ব দরবারে পর্যায়ে নিয়ে যাচ্ছি, হাজির করছি এবং সেই জায়গাটিকে আপনারা ফুলফিল করেছেন। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার ধন্যবাদ, জন্য। খোদা হাফেজ। তোমাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন হৃদরোগ সংক্রান্ত যে কোনো ধরনের জটিলতায় প্রাথমিক অবস্থায় সচেতন হয়ে, এভরি সেকেন্ড ইজ কাউন্টেবল এবং টাইম ইজ মানি এবং টাইম ইজ এভরিথিং। তাই অবশ্যই হৃদরোগের সুরক্ষায় সচেতনতার বিকল্প কিছু নেই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24-এর সাথেই থাকুন।